Every journey begins with a single step. Hello, my dear ones. Welcome to Crack Vision. Crack Vision is your success portal, যেখানে তোমাদের সফলতার গল্প লেখা হয়। My dear friends, dear aspirants, আজকে আরেকটি ইনফরমেটিভ ভিডিও একমাত্র এসএলএসটি ইংলিশ ব্যাচের স্টুডেন্টদের জন্য এবং ওভারঅল যে সমস্ত স্টুডেন্ট আমাদের এর আগে ফলো করেছে তোমাদের জন্য আমরা আজকের ভিডিও ডেডিকেট করতে যাচ্ছি। তোমরা একটা গুড নিউজ সবাই শুনে গেছো যে আমাদের বর্তমান সরকারের যে গভর্নর, আমাদের স্টেটের যে অনারেবল গভর্নর, তিনি খুব সদর্থক একটা কথা বলেছেন টেট এবং টিচার্সদের রিক্রুটমেন্টের ব্যাপারে। সেটা নিয়ে আমরা আশাবাদী এবং ওভারঅল যে ব্যাপারটা আমাদের যে অ্যাম্বিয়েন্সটা আমরা বুঝতে পারছি যে রিক্রুটমেন্ট কিন্তু হবে। সে কখন হবে সেটা এখন একটা বড় প্রশ্ন, কিন্তু আমরা জানি যে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশনগুলো আসতে চলেছে এবং এই বছরের মধ্যেই কিন্তু খুব বিভিন্ন মারফতে যে খবরগুলো শুনতে পাচ্ছি, এই বছরের মধ্যেই কিন্তু তোমাদের এসএলএসটি থেকে শুরু করে আরো বিভিন্ন এক্সামগুলো কিন্তু তোমাদের কন্ডাক্ট করবে এই সরকার। তো তার আগে বিশেষ করে তোমরা সত্যি এসএলএসটি ইংলিশের জন্য বা তোমাদের এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাই এবং তোমাদের স্বপ্ন তোমরা টিচার হবে, তোমাদের জন্য আমরা ট্রাই করছি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা রোড ম্যাপ, একটা প্ল্যানিং তৈরি করে দেওয়ার, যাতে করে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে যে তোমরা কিভাবে স্টার্ট করতে পারো আর কি। আমরা আজকের ভিডিও তোমাদের জন্য ডেডিকেট করছি। আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কিভাবে প্রস্তুতি আলটিমেটলি শুরু করবে, যেখানে সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং কিছু ট্রিক্স এবং টিপস তোমাদের জন্য শেয়ার করব, যেটা সত্যি তোমাদের সঠিকভাবে স্টার্ট করতে তোমাদের হেল্প করবে আর কি। দেখো, আমরা একটা রোড ম্যাপ তোমাদের জন্য তৈরি করেছি আর কি। তোমরা প্রথম কি করবে? এসএলএসটি ইংলিশ ফার্স্ট আমরা যেটা তোমাদের বলবো যে নো ইয়োর সিলেবাস, অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করতে চাইবো আর কি, কোনো একটা প্রজেক্ট শুরু করব, তখন সেটা কি, সেখানে কি করতে হবে এই ব্যাপারটা তো আমাদের জানতে হয়, তাই না? তাহলে এখানে সিলেবাসটা আমাদের প্রথম খুব ভালো করে জানতে হবে। এবং যারা তোমরা রিপিটার, তোমরা একাধিকবার এর আগের বছরগুলোতে এই পরীক্ষা অ্যাটেম্প করেছো, তোমরা সবাই আশা করি সেই ব্যাপারগুলো জানো। কিন্তু তোমরা যারা ফ্রেশার, নতুন স্টুডেন্ট, যারা রিসেন্টলি হয়তো বিএড কমপ্লিট করেছো বা তোমরা তোমাদের ডিগ্রি কমপ্লিট করেছো, তোমাদের কাছে অনেকটা অজানা থাকতে পারে। সবারই জন্য এই ভিডিওটা আমরা করছি, তোমরা খুব ভালো করে দেখে নাও। নো ইয়োর সিলেবাস, তোমরা তোমাদের সিলেবাসে কি আছে সেই পুরো ব্যাপারটাকে নখদর্পণে নাও, যে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে, কোনটা আগে কোনটা পরে, কোনটাতে কিরকম সময়, কার কি ওয়েটেজ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাদের এখানেই ভাবতে হবে। এবার এখানে কোশ্চেন মার্ক আমরা দিয়েছি, তার কারণ হচ্ছে তোমরা অনেকজন আমাদের মেসেজ করে জানতে চাইছো স্যার আমাদের সিলেবাস কি চেঞ্জ হচ্ছে। এইটার উত্তর হচ্ছে যে অফিসিয়াল কোনো নোটিফিকেশন কিন্তু এই ব্যাপারে এখনো কিন্তু নেই। অতএব তোমরা এটার ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই যে সিলেবাস চেঞ্জ হবে, কি সিলেবাস দেবে তারপরে স্টার্ট করব, এটা যদি করো তাহলে তোমরা কিন্তু অনেকটা লেট করে ফেলবে আর কি। আমাদের যে সিলেবাসটা পারসিস্ট করছে অনেক বছর ধরে, বিগত সরকার বামফ্রন্টের সরকার, তারপরে তৃণমূল সরকার, এখন যে সরকার, প্রত্যেকটা সরকারের আমলেই কিন্তু সমস্ত কমিশন কিন্তু এই একটাই সিলেবাসকে তোমার ফোকাস করে আমাদের এক্সামগুলো নেয় এবং এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, আপ টু দ্য মার্ক সিলেবাস। এখানে চেঞ্জের কোনো অবকাশ আমরা আপাতত দেখছি না। যদি বাই চান্স চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জগুলোর উপরে কিন্তু আমরা ওয়ার্ক করবো এবং তোমাদের জন্য ক্লাস কন্ডাক্ট করার জন্য আমরা প্রস্তুত থাকবো। সেটা নিয়ে এখন কোনো প্যানিক স্ট্রাইক হওয়ার কোনো দরকার নেই। স্টার্ট ফ্রম নোন। এবার তুমি তোমার সিলেবাস জানলে শুরু করবে কোত্থেকে? তুমি যদি এরকম থাকে যে সিলেবাসের কোনো পার্টিকুলার জায়গা তোমার অলরেডি পড়া আছে বা তুমি জানো, বা কোনো কবিতা বা কোনো তোমার শর্ট স্টোরি তুমি পড়েছো, তাহলে আমার মনে হয় যে জায়গাটা তোমার নোন, সেটাকে তুমি আরেকবার একটু ভালো করে জেনে নাও। তুমি শুরুতে যদি কঠিন কোনো একটা জায়গায় স্টার্ট করে দাও, এবার সেটা তুমি ঠিকঠাক ক্লিয়ার করতে পারছো না, বোর ফিল করছো, তাহলে দেখবে যে তোমার যে রেস, এটাতে একটু হ্যাম্পার হতে পারে। তাই তোমার যেটা নতুন জানা, আমরা যে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড যেটা তোমরা অনেকেই পড়েছো, ইন্ডাকটিভ মেথডটাই হচ্ছে এটা যে নোন ফ্রম আননোন আর কি। তোমার আগে সিম্পল এবং নোন, তারপরে তুমি কমপ্লেক্স বা আননোনে যাবে আর কি। ক্লিয়ার বেসিক কনসেপ্টস, অর্থাৎ প্রত্যেকটা যখন যেটা পড়ছি, তুমি ধরো পড়ছো, শুধুমাত্র পড়লে তুমি সেখানে বুঝতে পারলে না তার সেন্ট্রাল আইডিয়া, তার যে নির্যাসটা তুমি তোমার মধ্যে ইনটেক করতে পারলে না, তাহলে কিন্তু সেই পড়াটা শুধুমাত্র পড়া হবে, তোমার উপকারে আসবে না। তাই তার যে বেসিক কনসেপ্টসগুলো আছে সেইটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এক্সপ্লোর ব্যাকগ্রাউন্ড, কনসেপ্ট, কনটেক্সট অ্যান্ড কি ফ্যাক্টস। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। তোমরা যখনই কোনো একটা কবিতা, কোন একটা নোভেল, কোন একটা ড্রামা
কিংবা গ্রামার, যখনই যেটা স্টার্ট করছো, বিশেষ করে টেক্সটের কথা বলছি, সেইখানে যে টেক্সটটা তোমরা স্টার্ট করবে তার ব্যাকগ্রাউন্ডটা প্রথম তোমাদের জানতে হবে, যে এই কবিতার বা এই নাটকের কি ব্যাকগ্রাউন্ড আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে সেখানে ব্যাকগ্রাউন্ড ওরিয়েন্টেড কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু এসেছিল। সেটা হতে পারে আর্মস অ্যান্ড দ্য ম্যান কিংবা সেই স্টেপস টু কনকার, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। তারপরে হচ্ছে সেটার যে কনটেক্সটটা, কনটেক্সট ইন দ্য সেন্স তার যে সেন্ট্রাল আইডিয়া, সেটা ভালো করে তোমার মেমোরিতে ইনস্টল করে নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যে কোনো টেক্সট শুরু করার আগে তোমরা যেটা করবে যে ওই টেক্সটের মধ্যে যে কি ফ্যাক্টসগুলো, সেটা তোমরা আগে ভাগে জানার চেষ্টা করবে যে এখানে কোন কোন কি ফ্যাক্টসগুলো আছে, এবং সেটার কিন্তু একটা প্রপার নোটস কিন্তু তোমাদের হ্যান্ডমেড নোটস কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। নেক্সট হচ্ছে গো থ্রু দ্য লাইনস বা লাইন বাই লাইন আমাদের প্রত্যেকটা টেক্সটকে কিন্তু পড়তে হবে। উপর বা আমি যদি ওইখানে স্কিমিং করে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা আমার খুব একটা উপকারে আসবে না। জাস্ট মনে রাখো তুমি একজন টিচার হবে, তুমি হাজার হাজার স্টুডেন্টকে তুমি পড়াবে। এবার তোমার সেই যোগ্যতা, সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে যদি বিল্ড করতে না পারো, তাহলে অবশ্যই তুমি সেই টিচার হওয়ার যে যোগ্যতা মান, সেটা কিন্তু উত্তীর্ণ করতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে বোঝার জন্য তোমাকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে হবে। এবং পাশাপাশি তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নো দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। দেখবে প্রত্যেকটা কবিতার মধ্যে, ইভেন প্রত্যেকটা টেক্সটের মধ্যে কিন্তু এমন কোনো ওয়ার্ড থাকবে যেটা দেখবে যে পড়ে মনে হচ্ছে যে একটু কঠিন, বা একটু তার মধ্যে কোনো অ্যালিউশন তোমরা খুঁজে পাচ্ছ, কোনো রেফারেন্স খুঁজে পাচ্ছ, বা কোনো পোয়েটিক ডিভাইস সেখানে তোমরা খুঁজে পাচ্ছ, বা একটু আনকমন আননোন একটা ওয়ার্ড, তাহলে বুঝে রাখবে যে এইটা এক্সামিনারদের একটা ফার্স্ট চয়েস হতে পারে। তাই যখনই তোমরা আনফ্যামিলিয়ার কোনো ওয়ার্ড ফেস করছো, সেই ওয়ার্ডটার একদম ওপর নিচ সবকিছু তোমাকে খুঁটিনাটি ভালো করে জেনে নিতে হবে। তাহলে ওয়ার্ড হোক কিংবা ফ্রেজ, দেখবে যে বিভিন্ন টেক্সটের মধ্যে অনেকগুলো ইডিয়ামস থাকে, অনেকগুলো প্রভাব কিন্তু ইউজ করা থাকে, কিন্তু আমরা হয়তো সেটাকে লাইন ভেবে চলে যাই, এক্সট্রা কোনো কেয়ার করি না। মনে রাখো যে যে সমস্ত প্রভাব বা ইডিয়ামগুলো যে কোনো টেক্সটে হতে পারে, কবিতা কিংবা তোমার এসে হতে পারে, সেটা শর্ট স্টোরি হতে পারে, ড্রামা হতে পারে, যে প্রভাব বা ইডিয়ামসগুলো থাকে সেটাকে এক্সট্রা কেয়ার করতে হবে। এই জায়গাগুলো কিন্তু এক্সামিনারদের বা এক্সাম কোশ্চেন সেটাদের কিন্তু দারুণ পছন্দের জায়গা। পাশাপাশি ওই কবিতার মধ্যে কোনো পোয়েটিক ডিভাইস আছে কিনা, ওই পার্টিকুলার লাইনের মধ্যে কোনো পোয়েটিক ডিভাইস আছে কিনা, কোনো রেটোরিক্স আছে কিনা সেটাকে, বা কোনো অ্যালিউশন খুঁজে বা কোনো ইমেজারি খুঁজে পাচ্ছ কিনা, সেটাকে এক্সট্রা নোটস কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে। তুমি যখন যেটা পড়ছো তার পাশে পেন থ্রু করে ওখানে লিখে রাখো, তাহলে তুমি যখনই সেটা রিপিট করবে তখন তোমার মেমোরিতে সেটা আবার চাঙ্গা হয়ে যাবে। তারপরে তুমি একটা টেক্সট পড়া শেষ করলে, এখন কি করবে? প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস না করে কিন্তু কখনো কেউ ভালো বড় কোনো এক্সাম ক্লিয়ার করেছে এই ইতিহাস কিন্তু খুব একটা নেই বললেই চলে। তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কোশ্চেন্স যখনই সেই টেক্সটটা শুরু করলাম। অ্যাটেম্প চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। এবার ধরো আমি একটা কবিতা তো একটা কয়েক ঘন্টার মধ্যে পড়ে শেষ করে দিতে পারি, কিন্তু তুমি যদি একটা 11-12-এর কথা বলছি, তুমি যদি সেখানে কোনো একটা নোভেল ধরো, তাহলে সেটা তো অনেক বড় হতে পারে, কিংবা ড্রামা, তাহলে সেখানে তুমি ধরো সাপোজ একটা অ্যাক্ট পড়লে, এবার সেই অ্যাক্টের উপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে, তাহলে দেখবে যে সেই একটা তুমি কতটা বুঝতে পারলে, সেটা কিন্তু সেই কোশ্চেন অ্যান্সারেই তুমি তার প্রমাণটা খুব ভালো করে পেয়ে যাবে। তাহলে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সারটাও কিন্তু আমাদের প্রয়োজন। এবং সেটা হওয়ার পরে তোমার অবশ্যই যখন কমপ্লিট হয়ে গেল কোনো একটা টেক্সট, তখন সেখানে রিভিশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তোমরা জানো যে রিভিশন এবং রিপিটেড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো তোমার পারফেকশন আনার জন্য খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই মর্মে একটা কথা বলে রাখি যে ডোন্ট ট্রাই এভরিথিং ইন ওয়ান ডে, বাট ট্রাই সামথিং এভরি ডে। তুমি সবকিছু একদিনেই একদম সবকিছু করে ফেলবে আর কি, এই অ্যাটিটিউড নিয়ে পড়তে বসলে 2 দিন 3 দিন 4 দিন এক সপ্তাহ পড়লে, তারপরে তোমার যে তোমার যে মোটিভেশন সেটা বেলুনের মতো হাওয়া বেরিয়ে গেল, ফুস হয়ে গেল, সেটার কিন্তু খুব একটা ভ্যালু এই কম্পিটিটিভ লাইনে কিন্তু খুব একটা থাকে না। তাই একটা 10টা বই নয়, বরং একটা বইকে যেমন বারবার পড়া উচিত, একই রকম ভাবে তুমি একদিনে সব নয়, বরং প্রত্যেকটা দিন কিছু কিছু করে পড়তে রাখো, কিন্তু তোমাকে যে তার যে কন্টিনিউটি সেটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। এটা হওয়ার পরে ফুল লেংথ মক টেস্ট কিন্তু দিতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে একটা পার্ট টেস্ট হয়, সেইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে তোমার প্রিপারেশনে। সাপোজ তুমি 5টা কবিতা শেষ করলে, তাহলে তুমি ট্রাই করো যে 5টা কবিতার উপরেই
একটা টেস্ট দেবে, কিংবা তোমার যে পোয়েট্রির পোর্শন টোটালটা কমপ্লিট করলে তার উপর একটা টেস্ট দিচ্ছ, এইভাবেও কিন্তু করতে পারো। এবং আলটিমেটলি তোমার যখন প্রিপারেশন একদম শেষের দিকে, তখন ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট সো মেনি মক টেস্ট আফটার দ্য কমপ্লিশন অফ ইউর সিলেবাস। তারপরে হচ্ছে আমরা মক টেস্ট দিলাম, এবার আমার যে ফুল মার্কস তার থেকে অনেকটা কম পেলাম, বা মাঝামাঝি পেলাম, বা কাছাকাছি পেলাম। এবার ওই মার্কস কিন্তু সবসময় মানে কন্টিনিউ নাও করতে পারে। এখন আমার যেটা করতে হবে যে ওখানে কোন কোন জায়গাগুলো আমি মিস্টেক করছি, সেই মিস্টেক করার যে এরিয়াগুলো সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যানালাইজ দিস এরিয়া, এবং তারপরে হচ্ছে সেখান থেকে ইমপ্রুভ করতে হবে। তবেই তোমার মক টেস্ট দেওয়ার যে মানে বেনিফিট সেটা তুমি কিন্তু পাবে আর কি। তো এই হচ্ছে আমাদের একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমাদের আমি একটু শো করে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো তোমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে, সিলেবাসটা কি। বিশেষ করে ইংলিশের 9-10 যে সিলেবাস সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। কবিতা প্রায় 16 poems are there in your poetry part. দেখো তোমার লুসি পোয়েম, ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওড টু ওয়েস্ট উইন্ড স্কাইলার্ক যেটা শেলের লেখা, কিটসের ওড টু নাইটিঙ্গেল, অটাম, ইউলিসিস, লাস্ট রাইড টুগেদার, তারপর হচ্ছে ডার্কলিং থ্রাস, দ্য ওয়াইল্ড সানসেট কুলি, স্ট্রেঞ্জ মিটিং, দ্য লিসনার। এই হচ্ছে আমাদের 16খানা কবিতা। তোমাদের আমার মনে হয় তোমরা যদি টেক্সট স্টার্ট করো তাহলে এই কবিতাগুলো দিয়ে কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। তবে শুধুমাত্র কবিতাই পড়ে যাচ্ছ 2 মাস ধরে, এটা কিন্তু কখনোই করবে না। সপ্তাহের 2টো দিন অবশ্যই তোমার গ্রামারের জন্য বরাদ্দ থাকবে, 2টো দিন অবশ্যই তোমার বাকি যে ড্রামা কিংবা তোমার শর্ট স্টোরি এগুলোর জন্য বরাদ্দ থাকবে। একটা জিনিস মনে রাখো যে তোমাদের সিলেবাসের প্রায় 40% হচ্ছে তোমার পোয়েট্রি, এবার বাকি 20% হচ্ছে তোমার ড্রামা, কোশ্চেন আসবে আর কি পরীক্ষায়। হ্যাঁ, আর বাকি মানে ওয়েটেজের কথা বলছি সিলেবাসের, বাকি 20% হচ্ছে তোমার যে শর্ট স্টোরি গুলো আছে বা এসে আছে সেইটা, এবং বাকি 20% সেটা হচ্ছে গ্রামার। তাহলে এই ওয়েটেজটা তুমি যদি ফলো করো, এইভাবে কোশ্চেন আসবে এবং সিলেবাসের ওয়েটেজ এটা, তাহলে কোথায় কতটা ইম্পর্টেন্স দেবে তোমরা কিন্তু এইটা দেখে খুব ভালো বুঝতে পারছো। আর গ্রামার কিন্তু এখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। গ্রামারটা আমরা অনেকে মনে করি যে আমি তো এগুলো পড়েছি, আমি তো জানি, কিন্তু কিছু ইউনিক টাইপ গ্রামার আছে যেটা তোমাদের পরীক্ষার হলে ফাঁসিয়ে দিতে পারে এবং তোমার যে স্বপ্ন সেটাই একদম জল ঢেলে দিতে পারে আর কি। তাহলে কবিতা দেখলাম, এবার ড্রামার যে পার্ট সেটা শি স্টুপস টু কনকার, যেটা একটা কমেডি ড্রামা। আর্মস অ্যান্ড দ্য ম্যান খুবই ফেমাস, জর্জ বার্নার্ড শয়ের ওয়ার্ল্ড ফেমাস একটি নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান। এইটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসে এগুলো থেকে। জাস্টিস তোমার এটাও আমাদের সমাজের যে একটা চিত্র, একটা নগ্ন চিত্র, এটাকে বা বিশেষ করে আমাদের জুডিশিয়ারি সিস্টেম সেটাকে কিভাবে মানে এক্সিবিট করেছে আমরা সেটা কিন্তু এখানে দেখতে পারি। শর্ট স্টোরি যেটা ছোট গল্প সেটা হচ্ছে দ্য ল্যাগুন, লোটাস সিটার, গিফট অফ দ্য ম্যাচাই, অক্স। গিফট অফ দ্য ম্যাচাই খুবই ছোট সাইজের একটা শর্ট স্টোরিটা খুব তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু বাকিগুলো মোটামুটি বড়ই বলা যেতে পারে, মাঝারি সাইজের বড়, এবং এগুলো একটু কেয়ার নিয়ে পড়তে হবে। এগুলো থেকে তো প্রচুর কোশ্চেন আসে এবং প্রত্যেকটা টেক্সট থেকে কোশ্চেন আসে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো একটু মিলিয়ে দেখবে, তার মানে এমনটি নয় যে কোনো একটা ছেড়ে তোমরা বাকিটাকে ফোকাস করবে, এই জায়গা কিন্তু নেই, সবটাকে তোমাদেরকে কিন্তু কভার করতে হবে। এসে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন, প্রিন্সিপালস অফ গুড রাইটিং। ড্রিম চিলড্রেন একমাত্র 1-2 পাতার একটা তোমার এসে, খুবই ছোট, প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এটাও খুব চমৎকার, তবে এখানে ভারী ভারী কিছু শব্দ আছে যেটা লেখনী নিয়েই কিন্তু আমাদের ভালো লেখার কি কি প্রিন্সিপালস হতে পারে সেটা নিয়েই যেহেতু আছে, তাই বেশ কিছু ভালো ভালো টার্ম আছে, ভারী ভারী টার্ম আছে, সেইগুলোকে বারবার ফোকাস করলে ছোট যেহেতু খুব সহজে এটাকে কিন্তু ক্যাপচারে আনা যাবে আর কি। তারপরে হচ্ছে দেখো গ্রামার অ্যান্ড ইউসেজ। গ্রামার ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তোমার, এটা কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে তোমার এক্সামের জন্য, অতএব এটাকে ইগনোর করবে না। তোমার যেহেতু সবগুলো জানা এরিয়া, শুধু তোমাকে জানাগুলোর উপর বেস করে যেগুলো অজানা, আননোন, আনফ্যামিলিয়ার কিংবা ইউনিক টাইপ, সেটাকে ফোকাস করতে পারলেই কিন্তু তোমার যে প্রিপারেশন সেটা আরো বেশি পিক আপে নিয়ে যেতে পারবে। এখানে বেসিক যা যা গ্রামার হতে পারে, আমাদের 9-10 বা 11-12 সিলেবাস আমরা সবাই ইংলিশ গ্রামার কিন্তু প্র্যাকটিস করেছি। বেসিক যা যা হতে পারে সবকিছু কিন্তু এর মধ্যে তোমরা পাবে। এবার যেটা আমরা পড়িনি নতুন সেটা হচ্ছে মুড।
একমাত্র 9-10 বা 11-12 আমরা যেটা পড়ি না এক্সট্রা অ্যাডেড সেটা হচ্ছে মুড। এবার দেখো এখানে নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, এবার কোনটার পরে কোনটা? আমার মনে হয় নাম্বার, জেন্ডার এগুলো পড়ে নেওয়া উচিত প্রথমে, তারপর টেন্স, তারপর ভয়েস, তারপর হচ্ছে ন্যারেশন, তারপরে আমরা সেখানে জয়নিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো পড়তে পারি। ডাইরেক্ট, ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশনের ব্যাপারটাই আছে। সেন্টেন্সের ফর্ম সেখানে আমরা দেখতে পাচ্ছি, ভার্বের ফর্ম, সেন্টেন্সের ফর্ম এখানে দেখতে পাবো, এগুলো পড়লে অটোমেটিক এটা হয়ে যাবে। এইবার এরর কারেকশনটা প্রথমেই লেখা আছে কমন এরর্স, এটা কিন্তু প্রথমে স্টার্ট করার জিনিস নয়। তুমি যখন টোটাল কমপ্লিট গ্রামারের ফেজটাকে তুমি কমপ্লিট করছো তখনই তুমি এরর কারেকশনটা এমনিতেই পেরে যাবে। এরর কারেকশন কি থাকে? সেখানে সাবজেক্ট ভার্বের একটি মিন থাকে, নাম্বারটা সিঙ্গুলার নাকি প্লুরাল তার উপর বেস করে কিছু ভুল থাকে, ভার্বের সঙ্গে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা থাকে, প্রিপজিশনে ভুল থাকে, নাউনে ভুল থাকে, অ্যাডজেক্টিভে ভুল থাকতে পারে, ডিগ্রিতে ভুল থাকতে পারে, এরকম ভাবে আর্টিকেলে ভুল থাকতে পারে। এই ভুলগুলো কিন্তু নর্মালি থাকে। আমি যখন টোটাল জিনিসটা প্র্যাকটিস করে যাচ্ছি তখন কিন্তু কমন যে এরার্স বা এরর কারেকশন এটা কিন্তু আপসে আপ হয়ে যাবে। তা সত্ত্বেও এর বেশ কিছু এরিয়া আছে বা কিছু জনার আছে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। সেটা প্র্যাকটিস করলে দেখবে যে ওই টাইপের কোশ্চেনগুলো অনেকবার এসেছে আর কি, এবং সেখান থেকে কমন পাওয়া যায় তার প্রমাণ কিন্তু আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে তোমরা পেয়েছো এবং পরীক্ষাতে তোমরা অনেকে কমন পেয়েছো। এখানে একটা জিনিস মনে বলো আমাকে যে তোমরা কারা কারা আমাদের ক্র্যাকফিশনের আমার ইংলিশের ক্লাসগুলো এর আগে দেখেছো, তোমরা প্রচুর টেটের ক্লাস দেখেছো, এসএলএসটির প্রচুর স্টুডেন্ট আমাদের এর আগে গাইডেন্স পেয়েছে। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে বাকি যারা নতুন আসবে তাদের জানার সুবিধা হবে। সত্যি সত্যি তোমরা মন থেকে বলবে যে আমাদের ক্লাসেসগুলো তোমাদের কতটা হেল্প করেছিল এবং আমরা যে কমিটমেন্ট বা আমরা যে প্রমিসেস গুলো করি সেটা আমরা ফুলফিল করি কিনা সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে। এবার কম্পোজিশনের যে প্যারাগ্রাফ, এটা যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নে এক্সাম হচ্ছে তাই এই কম্পোজিশনের জায়গাটা খুব একটা বেশি নেই। এইবার হচ্ছে তোমার 11-12 যে সিলেবাস, 11-12 সিলেবাস এটাও কিন্তু এখানে আমরা দেখাচ্ছি প্রচুর জিনিস কমন আছে। আমরা দেখলাম ওখানে 16টা কবিতা ছিল আর এখানে টোটাল 20 পোয়েমস আর দেয়ার ইন দ্য পোয়েট্রি সেকশন। এখানে মজার ব্যাপার হচ্ছে যে কমন দুটো 9-10 এবং 11-12 এই দুটোর মধ্যে প্রায় 8টি সিলেবাস, 8টি কবিতা কমন আছে। তার মানে 9-10ও আছে, 11-12ও আছে। আমি স্ট্র্যাটেজি যেটা তোমাদের শেয়ার করছিলাম রোড ম্যাপ, সেখানে একটা জিনিস তার সঙ্গে আমরা আরেকটা জিনিস এডিট করতে পারি, সেটা হচ্ছে যে তোমরা স্টার্ট করবে এমন কবিতা দিয়ে যেটা 9-10 এবং 11-12 দুটো সিলেবাসে আছে। এবার 8টি কবিতা আছে, কোন কোন 8টি আছে? এই যে দেখো তোমার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, স্কাইলার্ক, নাইটিঙ্গেল, অটাম 4টা হলো, ইউলিসিস 5, লাস্ট টাচেস 6, এটা একটা 7, এই যে স্ট্রিং মিটিং এবং ওয়াইল্ড সানসেট কুল, এই টোটাল 8টি কবিতা কিন্তু দুটো সিলেবাসেই কিন্তু আছে। অতএব তোমরা স্টার্ট করতে পারো এইগুলো দিয়ে, যাতে করে আমার একটা জিনিস পড়া মানে দুটো সিলেবাসে কভার হচ্ছে আর কি। এটা একটা স্মার্ট ওয়ার্ক হতে পারে। নেক্সট দেখো ড্রামা। এবার এখানেও কিন্তু সেই স্টেপস টু কনকার এবং হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা কিন্তু কমন 9-10, 11-12 দুটোতেই আছে। এবার মজার ব্যাপার হচ্ছে যে ম্যাকবেথ আর হচ্ছে রাইডার্স টু দ্য সি, তোমরা যারা এখন বর্তমানে আমাদের বোর্ডের এবং কাউন্সিলের যে তোমার সিলেবাস 9-10 এবং 11-12 ক্লাসের, সেখানে কিন্তু নতুন করে রাইডার্স টু দ্য সি কবিতাটা অ্যাডেড হয়েছে, তোমরা অনেকেই পরিচিত হয়ে গেছে এটার সঙ্গে। ম্যাকবেথটাও কিন্তু আমরা এডিটেড ভার্সন, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো সবগুলো কিন্তু আমরা এডিটেড, চার্লস ল্যাম্বের লেখা যে এডিটেড ভার্সন আমরা কিন্তু এটা পড়ে ফেলেছি। এবার এগুলো কিন্তু খুব একটা কঠিন না, তবে হচ্ছে যে তোমাকে অবশ্যই টেক্সচুয়াল পড়াশোনা করতে হবে, এগুলোর টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমরা যেমন এটার সেন্ট্রাল আইডিয়া, এটার ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল কোন ইনফারেন্স যদি থাকেও এরকম যেমন কোশ্চেন এসেছে, সরাসরি এটার ভেতর থেকে কোন একটা ফ্রেজ, কোন একটা জায়গার নাম দিয়েও কিন্তু কোশ্চেন এসেছে। অতএব তোমাকে টেক্সটগুলো কিন্তু বারবার ভালো করে পড়তে হবে। আমরা যেটা বলছিলাম যে তুমি এখন থেকে যদি শুরু না করো, এত ভাস্ট একটা সিলেবাস তুমি কখনোই কমপ্লিট করতে পারবে না। এক সপ্তাহে তুমি শুধুমাত্র একটা জিনিস করছো, এটা কিন্তু কখনোই হবে না। তুমি নিজের মতো করে করতে পারো যে সোমবার আমি কি পড়বো, মঙ্গলবার কি পড়বো, বা হয়তো তুমি পরপর দুটো দিন কবিতার জন্য রাখলা, দুটো দিন ড্রামার জন্য, একটা দিন গ্রামারের জন্য, বা আরেকটা দিন বা দুটো দিন গ্রামারের জন্য, এইভাবে, বা একটা দিন সপ্তাহের হয়তো সানডেটা তুমি প্র্যাকটিসের জন্য রাখলে। প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি প্রয়োজন, রিভিশনটা মাচ মোর ইম্পর্টেন্ট।
রিভিশন তোমাকে করতে হবে আর কি। তুমি একদিক থেকে পড়ছো আর ভুলছো, এটা করে কিছু লাভ হবে না। তুমি মানে একদিন পড়লে আমার তো মনে হয় আরেকদিন রিভিশন করা উচিত। তো অ্যাটলিস্ট তোমাকে সপ্তাহের একটা দিন সারাদিন বরাদ্দ রাখবে, তুমি যা যা পড়লে সেটাকে আবার সেন্ট্রালি একটু ভালো করে দেখে নাও। তাহলে এখানে নোভেলের মধ্যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস আর একটা হচ্ছে ডেভিড কপারফিল্ড, এইগুলো কিন্তু একটু লেংদি। এইবার আমার সাজেশন হচ্ছে যে তোমরা বাকিগুলো কভার করো। এইগুলো আমার মনে হয় শুরুতে, এটা একটা স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করছে যে এটা আমার মনে হয় শুরুতে স্টার্ট না করে দেওয়াটাই বেটার। যেহেতু বাকিগুলো আমরা স্টার্ট করছি, বাকিগুলো কমপ্লিট হলে তোমার কাছে যদি অ্যাম্পল টাইম থাকে, দেন ইউ ক্যান স্টার্ট দ্য টেক্সট। কিন্তু আমার মনে হয় যে এইটা যেহেতু গল্পের আকারে, নোভেল মানেই তো একটা উপন্যাস গল্প, বড় গল্প। এবার এটার যে সেন্ট্রাল আইডিয়া বা সামারি, এটা বড় সামারি তোমরা যদি পড়ে নাও, তা সত্ত্বেও কিন্তু এটা কভার করতে পারবে এবং পরীক্ষায় কমন পাওয়া যায়। এবার টেক্সট পড়ে তুমি প্রচুর সময় নষ্ট করলে, বাকিগুলো ফোকাস করলে না, পরীক্ষা খারাপ হয়ে গেল, তাহলে লাভ কি হলো? তো আমার মনে হয় বাকিগুলোকে ফোকাস করে এটাকে মানে সাম আপ করে করে তুমি যদি পড়াশোনা করো, তাহলে এটা আমার মনে হয় স্মার্ট ওয়ার্ক হতে পারে। দিস ইজ আপ টু ইউ, তোমরা কে কি ভাবে নিচ্ছি, এটা আমার মনে হলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে পারো। শর্ট স্টোরি হচ্ছে লাগুন অ্যারাবি, দ্য লোটাস ইটার আর হচ্ছে ফ্লাই। এই লাগুন আর হচ্ছে দ্য লোটাস ইটার, এই দুটো কমন। তাহলে তোমরা যখনই শর্ট স্টোরি স্টার্ট করছো তখন ওই দুটো দিয়ে স্টার্ট করা উচিত। এই ফ্লাই এবং অ্যারাবি এগুলো খুবই ছোট ছোট, লোটাস ইটার একটু বড়, লাগুনটাও মোটামুটি বড়র মধ্যে আছে। তবে এগুলো খুব মজার গল্প, জীবন লাইফ ওরিয়েন্টেড এই সমস্ত ফ্যাক্টস গুলো আছে, আমরা খুব আনন্দ করে এগুলো পড়তে পারি। এবার এসে ড্রিম চিলড্রেন, যেটা 19 এর সিলেবাসে আছে, সুপার অ্যানিমেটেড ম্যান, ফ্রিডম আর অফ স্টাডিজ। মজার ব্যাপার হচ্ছে যে এই যে অফ স্টাডিজ, ফ্রিডম আর সুপার অ্যানিমেটেড ম্যান এগুলো এবং ড্রিম চিলড্রেন সব চারটাই খুবই ছোট ছোট, মানে 1-1.5-2 পাতা করে আছে প্রত্যেকটা। সুপার অ্যানিমেটেড ম্যান একটু বড়, তবে এটা আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে তোমরা পুরো এই পার্টটাকে কভার করে ফেলতে পারবে উইথ টেক্সট। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। এবার গ্রামার পার্টটা একই রকম আছে, সবকিছুই আগের মতোই আছে, শুধুমাত্র এখানে লিটারারি যে ডিভাইস সেটা আছে এবং রিটোরিক অ্যান্ড প্রোসোডি কিন্তু আছে। তবে একটা জিনিস 9-10 সিলেবাসে এই লিটারারি ডিভাইস বা রিটোরিক কতটা লেখা নেই, কিন্তু তা সত্ত্বেও 9-10 সিলেবাসেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমাদের লিটারারি ডিভাইস অর্থাৎ সেই ফিগার অফ স্পিচের কোশ্চেন কিন্তু এসেছিল। তাহলে এখানে পড়বে, পাশাপাশি প্রোসোডি যেটা ছন্দ, মিটার বা তোমার যে সিলেবলগুলো সেইটা কিন্তু এখানে আছে। এটা আমাদের কয়েকটা ক্লাস একটু ডেডিকেটেড ওয়েতে করলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কভার করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল স্ট্র্যাটেজি এবং সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন তোমাদের অনেকের মনে হচ্ছে যে কিভাবে পড়বো, কি পড়বো, স্যার তো অনেক কিছু বলে চলে গেল, কিন্তু আমরা কিভাবে স্টার্ট করতে পারি, কোন জিনিসটা দিয়ে। তাহলে আশা করি একটা বুক লিস্টে তোমাদের প্রয়োজন, কোন কোন বইগুলো ফলো করবে। শুধুমাত্র একটা বই দিয়ে কিন্তু এত বড় একটা জার্নি তুমি কিন্তু পার করতে পারবে না, তাই এখানে মাল্টিপল অফ বুকস তোমার প্রয়োজন। তাহলে কোন কোন বইগুলো অথেন্টিক, আমরা এর আগের বছরেও আমরা স্টুডেন্টদের গাইড করেছিলাম এবং তারা সেখান থেকে বেনিফিটেড হয়েছে। আমিও কিন্তু এবারও কিন্তু আমি ট্রাই করবো যে একটা বুক লিস্টের ভিডিও, সেখানে গ্রামার থেকে শুরু করে ড্রামার যদি এক্সট্রা টেক্সট কিনতে হয় তাহলে সেটা কোন বই থেকে করবে এবং কোন বইটা তোমার সাজেস্টিভ বুক হতে পারে, সেইটা কিন্তু বাজারে প্রচুর আছে এবং প্রচুর ভুলে ভরা কিছু বই আছে, সেগুলো কিনলে তোমরা কিন্তু আরো ঠকে যাবে, ফেঁসে যাবে আর কি। তাহলে বুক লিস্টের জায়গাটা আমি ট্রাই করব তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি তোমরা চাও তাহলে অবশ্যই বুক লিস্ট ভিডিও, আই ওয়ান্ট বুক লিস্ট ভিডিও, তোমরা এইভাবে লিখে কমেন্ট করলে আমরা বুঝবো যে সত্যি সত্যি তোমাদের প্রয়োজন আছে। আমি লাস্টে একটা জিনিস বলবো যে স্টার্ট নাও, স্টার্ট টুডে। তোমরা শুরু করে দাও, শুরু করলেই দেখবে যে ভালো লাগছে। অনেক সময় যখন নোটিফিকেশন দেয় আর তখন শুরু করতে যাই, দেখবে যে অনেকটা সময় তুমি পার করে দিয়েছো, নাকে মুখে ঠোসাবে, আলটিমেটলি কিছু হবে না, টেনশন বাড়বে, নার্ভ ফেল করবে এবং পরীক্ষার হলে গিয়ে যা হওয়ার সেটাই হবে। অতএব সময় থাকতে শুরু করলেই কিন্তু তুমি এই এক্সামটাকে খুব অনায়াসে স্মুথলি ক্র্যাক করতে পারো, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, এই পর্যন্ত, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এবার ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তোমরা জানো যেটা অনেক বড় একটা সিলেবাস, এটা কভার করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লাগবে, ঠিক আছে। ওই জন্য অনেক স্টুডেন্ট আমাদের ফোন করে বলছিল স্যার আমাদের যদি একটা ব্যাচ করা যাক তাহলে ভালো হতো। তাহলে আমরা দুটো
ব্যাচ অলরেডি করে ফেলেছি। একটা হচ্ছে ইগনাইট ইংলিশ 1.1 যেটা ক্লাস 9-10 লেভেলের জন্য, ঠিক আছে। আর যেটা ভিক্টোরি ইংলিশ এটা হচ্ছে 11-12 লেভেলের জন্য। লাস্ট টাইম আমরা 11-12টা করতে পারিনি সময়ের অভাবের জন্য, অনেক রিকোয়েস্ট এসেছিল। এইবার যেহেতু আমাদের কাছে সময় আছে সেহেতু আমরা 9-10 এবং 11-12 দুটোই আমরা রেখেছি, ঠিক আছে। এখানে আমাদের প্রায় প্রত্যেক সপ্তাহে 60টা করে ক্লাস হবে, ঠিক আছে। 60টার মধ্যে আমরা 3টে টেক্সট থেকে করব, ঠিক আছে। 3টে টেক্সটের ক্লাস, দুটো সম্ভবত গ্রামার, ঠিক আছে। আর হচ্ছে যে একটা হচ্ছে ভোকাবুলারি, এটা হচ্ছে না কত 7টা ক্লাস হওয়ার কথা, হয়তো আমি এখানে একটা মিস্টেক করছি। 4টা হবে এটা, ঠিক আছে। টেক্সট হচ্ছে 4টা, গ্রামার হচ্ছে 2টো, ভোকাবুলারি একটা, টোটাল হচ্ছে 7টা ক্লাস আর কি, ঠিক আছে। পার উইক প্রত্যেকটা ব্যাচে আমাদের 7টা করে ক্লাস চলবে। আর প্রত্যেক দিনই আমাদের ক্লাস হচ্ছে উইথ ডিপিপি। ডিপিপি বিষয়টা হচ্ছে ডেইলি প্র্যাকটিস প্রবলেম, যেটুকু আমরা পড়াবো তার উপর থেকে কিছু কোশ্চেন তো আমরা ক্লাসে করবোই, পাশাপাশি কিছু প্র্যাকটিস করার জন্য তোমাদের দিতে হবে, যেটা তোমরা কুইজ ফরম্যাটে পাবে। ব্যাচ জয়েন করবে তখন বুঝতে পারবে। কোনো ক্লাস যদি তোমরা কোনো কারণে মিস করে দাও তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা টেক্সট আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা কিন্তু যাব। এখানে শুধুমাত্র যেটা আমাদের নোভেল আছে সেটা আমরা একটু সামারাইজ ফর্মটা পড়াবো, বাকি ড্রামা বলো, শর্ট স্টোরি বলো, এসে বলো, আর পোয়েট্রি তো আছে, যা আছে সবকিছু লাইন বাই লাইন হবে। এখানে দেখতে পাচ্ছ প্রিন্টেবল পিডিএফ নোট, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রিন্টেবল পিডিএফ দিয়ে দেবো, যেটা A4 সাইজ পেজে থাকবে, তোমরা সেটা প্রিন্ট করতে পারবে। সেখানে যাবতীয় ইনফরমেশন, কোশ্চেন অ্যান্সার সবকিছু কিন্তু থাকবে। রেগুলারলি মক টেস্ট থাকবে, আমরা প্রচুর মক টেস্ট নিই। তোমরা যারা এর আগে আমাদের কাছে পড়েছিল তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে। চ্যাপ্টার ওয়াইজ বলতে আমরা যেটা বলতে চাইছি যে ধরো নাও যে কোনো একটা কবিতা পড়ালাম, ওই কবিতার উপরে একটা আলাদা করে একটা মক টেস্ট থাকবে। আর আরেকটা যেটা করি লাস্টে আমরা ফুল লেন্থ মক টেস্ট নিই, আর আমরা মান্থলি মক টেস্ট নিই। মনে করো 1 মাস প্রথম পড়ালাম, পুরো 1 মাসে যেটুকু পড়ানো হয়েছে তার উপরে একটা মান্থলি মক টেস্ট হবে। তাহলে কি হবে, তোমার রিভিশনটাও টাইম টু টাইম চলতে থাকবে, তুমি মানে আগের জিনিসগুলো ভুলে যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লাস থাকবে। গ্রামারটা আমরা খুব বেসিক থেকে স্টার্ট করি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াই, তো তোমাদের কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। অনেকের গ্রামার পার্টটা একটু উইক থেকে যায়, তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আগামী 25 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো আর এই ব্যাচটার প্রাইস আমরা 299 রেখেছি, কিন্তু 24 তারিখের মধ্যে তোমরা যারা অ্যাডমিশন হবে মনে করছো, তোমাদের 1999 পে করেই তোমাদের কিন্তু অ্যাডমিশন তোমরা করতে পারবে। এটা 9-10 এর জন্য সেম, 11-12 এর জন্য সেম, ঠিক আছে। যদি তোমাদের কোনোরূপ সমস্যা হয় তোমরা 9832188873 এখানে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তোমরা কিন্তু যদি অ্যাডমিশন হতে চাও তাহলে তোমরা ক্র্যাকভিশন অ্যাপ ইনস্টল করে সেখান থেকে পে করে অ্যাডমিশন হতে পারবে, কিংবা এই নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। আচ্ছা, ক্লাস শিডিউলটা আমরা তোমাদের গ্রুপেও শেয়ার করে দেবো, তো যে সমস্ত আমাদের গ্রুপগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই জয়েন করে নেবে। আর তোমরা যদি মনে করো আমরা কম্বো নেবো, দুটো ব্যাচই একসাথে নেবো, তাহলে সেম ফিচার সবকিছু সেম আর কি, শুধু প্রাইসটা একটু বেশি হবে। এখানে 399 এর জায়গায় আমরা এই 24 তারিখ পর্যন্ত আমরা 299 রাখছি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তোমাদের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তোমার যদি মনে হয় এই অ্যামাউন্টটা খুব বেশি হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা একটা অপশন রাখতে পারি। আমরা তোমরা যদি কারো খুব সমস্যা হয় তোমরা মেসেজ করবে, আমরা তোমাদের অবশ্যই হেল্প করবো। তো এই হচ্ছে বিষয়। আমি একটা কথাই বলতে চাইবো যে তোমরা যারা মনে করছো যে তোমরা ভবিষ্যতে শিক্ষক হতে চাও বা তোমরা ভালো একটা জায়গায় যেতে চাও, তাহলে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ভবিষ্যতে পরীক্ষা হবে, এবং হবে, অবশ্যই হবে, তো তোমরা প্রিপারেশন বাড়িতে বসে থাকো না, প্রিপারেশন অবশ্যই স্টার্ট করে দাও। একটা সিলেবাস খুব ভালোভাবে পড়তে আমাদের পড়াতে অ্যাটলিস্ট 6 মাস লাগবে, তোমাদের পড়তে। হ্যাঁ, এবং নেক্সট একদম এটা অ্যাক্সেস থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আর কি, ঠিক আছে। আর আরেকটা যেটা বিষয় বলছিলাম, যেটা যে আমাদের পড়াতেই 6 মাস লাগবে, তাহলে তোমাকে পড়তে কত সময় লাগবে তুমি ভেবে নাও। তাহলে যদি খুব ভালো করে পড়তে চাও তোমাকে সময় নিয়ে পড়তে হবে। তো তোমরা অবশ্যই যদি তোমরা আমাদের ক্লাসেসগুলো, আচ্ছা তোমাদের আমাদের যে সমস্ত ক্লাসেস আছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস পেয়ে যাবে, আমরা ডেসক্রিপশনে বেশ কিছু লিঙ্ক লাগিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো তোমরা যারা মনে করছো যে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন করতে চাইছো, তো প্রিপারেশন এখন থেকে স্টার্ট করো। সেটা যে কোনো একটা ব্যাচ জয়েন করেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি মনে করো তুমি সেলফ স্টাডির মাধ্যমে করবে তো সেটাও করতে পারো, বাট স্টার্ট ইউর প্রিপারেশন নাও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক সবাইকে ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই সবাই লাইক করে দেবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে, আর দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।